ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। তছনছ হয়ে গেছে তাদের সাজানো গোছানো সুখের সংসার। সেই সংসারে এখন কেবল শূন্যতা আর হাহাকার। এমন হাজারো পরিবারের একটি রাজধানীর আজিমপুরের শহীদ দুলাল মাহমুদের পরিবার। সরকারি কোয়ার্টারের ভেতরে প্রাণ হারানো মানুষটির পরিবারের এখনকার অবলম্বন কি, সেই কথাই জানাচ্ছেন হাসান জাবেদ। ছবি তুলেছেন তারিক হাসান। একটি বেসরকারি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক দুলাল মাহমুদ রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টারে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। কিন্তু হঠাৎই সেই সুখের ঘর তছনছ করে দেয় হায়নারূপী পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল 18 জুলাই। অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীর তৈরি করা কেক কেটে নিজের জন্মদিনেও উদযাপন করেন দুলাল। বৃদ্ধ মাকে ইনসুলিন দিয়ে বাসার নিচে নামেন ওষুধ কিনতে। গেটে যেতেই পুলিশের ছোড়া দুটি গুলি এসে লাগে তার হাত ও পেটে। লুটিয়ে পড়েন দুলাল। পরদিন ভোরবেলায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নারী ছেঁড়া ধন আদরের মানিকের এমন করুণ মৃত্যুতে শুকে পাথর মা। সকালে কইছে মা তুমি একটা লাগে ভাত খাইবা, পরে খিদে লাগলে একটা রুটি আর একটা কেলা খাইবা। অনেক কিছু করছে, অনেক বলার মতো না। দুলালের স্ত্রী ফারহানা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 8.5 বছরের সংসার জীবনে স্বামীর সাথে আছে অনেক সুখ স্মৃতি। সেই স্মৃতিগুলো নিয়েই কাটাতে চান সামনের দিনগুলো। সব আমাদের শেষ হয়ে গেল, আমাদের আর কিছু রইল না। একটা সুস্থ হাসতে হাসতে একটা সুস্থ মানুষ নাই হয়ে গেল, নাই। আমার সাজানো সংসার এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছে আমার। নিহত দুলালের অবুঝ দুটি শিশু বুঝেছে যে তাদের বাবা আর ফিরে আসবে না। পিতৃহারা শিশু দুটি এখন খুঁজে ফিরে বাবার আদর, সুহাগ ও ভালোবাসা। বাবাকে ভালোবাসার চিঠিও লেখেন ছেলে ফারাজ মাহমুদ। আমাকে নিয়ে বাবা অনেক খেলতো। আমার যে ব্যাটটা রেখে গেছে ওইটা আমার বাবা কিনে দিয়েছে, সেই জন্য ভাবি বাবা ওই ব্যাটটা নিয়ে আমাকে নিয়ে খেলতেছে। আমি ভাবি বাবা ওখানে বসে টেবিলে বসে ভাত খাচ্ছে আর আমাদের বিছানায় ঘুমাচ্ছে, আমরা 4 জন মিলে ঘুমাচ্ছি। প্রতিবেশীরাও দুলাল মাহমুদের মৃত্যুকে মেনে নিতে পারছেন না। বলছেন এমন ঘটনা যেন কোনো শত্রুর জীবনেও না ঘটে। খুবই খারাপ লাগছে। একটা মানুষ, উনি তো নিরীহ মানুষ, সাধারণ চাকরি করে, কোনো সাথেও নাই পাশেও নাই, তাই না? তো ওনার জন্য মনে পড়লে খারাপ লাগে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নদী ভাঙে, সাথে ভাঙে শেষ ঠিকানা। স্মরণকালের ভয়ানক বন্যায় ছোট ফেনী নদীর পাড় ভেঙে তলিয়ে গেছে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের বাড়িঘর। বসতভিটা হারাবার আতঙ্কে গ্রামবাসী। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে বাস্তুহারা হবে অনেকে। রনি রায়হানের ছবিতে ফেনীর সোনাগাজীর প্রত্যন্ত গ্রামের খবর জানাচ্ছেন হাসান মাহমুদ। উজান থেকে হঠাৎ করে নেমে আসার ঢলে হুড়মুড় করে ছোট ফেনী নদী উপচে ভেঙে পড়ে সব কিছু। ঢলের তোড়ে ভেঙে পড়ে হুগলি খালের সাথে ছোট ফেনী নদীর সংযোগ স্থলটি। পানি নেমে গেলেও সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে চর মজলিশপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের মানুষ। নদীর ধারে গড়ে ওঠা অনেক বাড়িঘরও তলিয়ে গেছে নদীতে। আমাদের লালপোল থেকে শুরু করে এই পাশের যতগুলো পানি লালপোল গড়ায় আসছে, সম্পূর্ণ পানি কিন্তু এদিক দিয়ে গেছে, সম্পূর্ণ পানি এদিক দিয়ে গেছে। ঢলটা ওই পানি যদি এদিক দিয়ে না নামতো তাহলে তো মানুষ সবই ডুবে যেত। এখন এদিক দিয়ে যাওয়ার কারণে একদিন পানি গেছে, দ্বিতীয় দিন আমাদের এই জায়গাটা 1 ঘন্টার ব্যবধানে পুরা সাগর হয়ে গেছে। মানে এটা ভেঙে রাস্তাঘাট সবকিছু ভেঙে পানি উপর দিয়ে চড়ছে। ফেনীতে যে স্মরণকালের ভয়াবহ বন্যার ছোবল, তাতে জেলার সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের ছোট ফেনী নদী পাড়ের মানুষ এখন নদী ভাঙনের আশঙ্কায়। যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাদের ভিটে মাটি। আতঙ্কে কাটে রাত দিন।
এই পর্যন্ত নদী পুরি এখানে আসছে গাছ সব ভেঙে নদীতে পড়ে গেছে। আমাদের কাটাকিলা গ্রাম, কলিমুদ্দিন ভুঁইয়া বাড়ি এবং কি একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, 2টা মসজিদ আছে। যে কোনো মুহূর্তে এটা যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকার, তাহলে আমরা যে কোনো মুহূর্তে আমরা সবাই এগুলো বিলীন হয়ে যাবে নদীর মধ্যে। আর খুচরা ব্যবস্থা হয়ে গেছে, আর খুচরা কোথায় যাবে জায়গা নাই। এই হচ্ছে নদীর ভাঙন এবং এই হচ্ছে ঘর। এই ঘরটি তারা কিন্তু 4 হাতের সম্মান হবে, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই বাড়িটি সরিয়ে নিয়েছে। নদী ও খাল সংস্কার করে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ভেঙে যাওয়া মুসাপুর ক্লোজার ঠিক করার দাবি এলাকাবাসীর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সোনাগাজী, ফেনী। সেন্ট মার্টিন দ্বীপে যেতে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে বৃহস্পতিবার সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপে যাবার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হয়। তবে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সিএনজি অটোরিকশা চালকদের সাথে দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল থেকে দূরপাল্লা সহ জেলার সকল রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল আলম জানান, গত মঙ্গলবার ভাড়ামারায় যাত্রী ওঠানো নিয়ে সিএনজি চালকদের সাথে বাস চালকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সিএনজি চালকরা কয়েকজন বাস চালক সহ শ্রমিকদের মারধর করে। এরই জের ধরে নিরাপত্তার অভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বৃহস্পতিবার সিএনজি চালকরা পুনরায় বাস চালকদের মারধর ও বাস ভাঙচুর করে। এরই প্রতিবাদে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। পোশাক সহ শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে ঢাকার আশুলিয়ায় নাশকতাকারী সন্দেহে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের মধ্যে 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। আশুলিয়া থানার পরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চল অস্থিতিশীল করার চেষ্টা করছিল। গাজীপুর শিল্পাঞ্চল স্বাভাবিক হলেও বিভিন্ন অজুহাতে অস্থিতিশীল করা হচ্ছিল আশুলিয়া। শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয়েছিল বহিরাগতদের। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিল্পাঞ্চলে অস্থিরতার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, বেতন বৈষম্য নিয়ে টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে অস্থিরতা তৈরি হয় পোশাক শিল্প খাতে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতে তোলার কথা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে। শাহজাহান খান ও তার ভাই, ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পত্তির তথ্য রয়েছে। এর আগে অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাহজাহান খান সহ 5 মন্ত্রী, এমপির বিরুদ্ধে অনুসন্ধান করেন দুর্নীতি দমন কমিশন। গত 20 আগস্ট এ সংক্রান্ত অনুমোদন দেয় দুদক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আবারও চড়া মুরগির বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মুরগির দাম। বেড়েছে রসুনের দামও। পেঁয়াজ প্রতি বিক্রি হচ্ছে 240 টাকা। শুল্ক কমানোর ঘোষণার কোনো প্রভাব পড়েনি আলু ও পেঁয়াজের দামে। মেজবা হাসানের রিপোর্ট। সরকার পরিবর্তনের 1 মাসের মাথায়ও বাজারে তেমন প্রভাব না পড়ায় অনেকটাই হতাশ ক্রেতাদের অনেকেই। বাজারের দাম তো কমে নাকি, বাজারের দাম এই যে 120 টাকা রাখলো পেঁয়াজ, ওই কম, আগে এই দামে এসেছিল। সবচেয়ে মাত্র সবকিছু আমার কাছে বেশি মনে হচ্ছে, এখনো তো আগে যেমন ছিল এরকমই। গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা। ডিমের দামে নেই কোনো স্থিতিশীলতা, একদিন কিছুটা বাড়ছে তো অন্যদিন কিছুটা কমে।
কেন দামের এই ওঠানামা তার কোনো সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে। হঠাৎ করে দাম বাড়ার কারণ হলো মার্কেটে মাল কম আসতেছে। ছোট মুরগিটা 62 কিনছি, বড় মুরগিটা 60 টাকা কিনছি। এখন মাসের প্রথম সপ্তাহে তো এখন ওই কাস্টমার একটু বাজার আছে, আবার শুক্রবার একটু 10 টাকা বেশি এমনি থাকে, বিশেষ শুক্র শনি এই 3 দিন একটু বেশি থাকে। কিছু সবজির দাম অল্প কমেছে, তবে অধিকাংশ সবজির দামই বাড়তি। বৃহস্পতিবার দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আলু ও পেঁয়াজের শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়, তবে এ দুটো পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। পেঁয়াজের কেজি 110 থেকে 120 টাকা, আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আবার বেড়েছে রসুনের দাম, কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। আলু 55 টাকা করে কেজি, যেটা গত সপ্তাহে 55 টাকা ছিল। রসুনের বাজারটা একটু চড়া, যেটা 220 টাকা ছিল গত সপ্তাহে, কিন্তু এখন 240 টাকা হয়েছে। রুই, তেলাপিয়া ও পাঙাশের মতো মাছের দাম কিছুটা বেড়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ, টালমাটালে এই বাজারে স্বস্তি ফেরেনি স্বল্প আয়ের মানুষদের। দাম একটু বেশি হয়, মানে শাক দাম ডুমুরা শাক 40 টাকা 5 শাক 10 বেতন পেয়ে আমরা মাংস কিনে বিদ্যা, মাছই কিনে বিদ্যা। 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক আইন না মেনে ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। সকালে রাজধানী শাহবাগ থেকে এই লং মার্চ শুরু করে তারা। লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভারত অভিন্ন নদীর পানি নিয়ে বাংলাদেশের সাথে অমানবিক বাঁধ ব্যবস্থা তৈরি করে বাংলাদেশের ক্ষতি করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পেতে এই লং মার্চকে সফল করার আহ্বান জানান তারা। বলেন, উজানে ভারতের বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদ। লং মার্চটি কুমিল্লা হয়ে ফেনীর দিকে যাবে। তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতের পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। এছাড়া সীমান্তে হত্যা নিয়েও নানান কথা বলেছেন ডক্টর ইউনূস। কাজিফ থেকে শুভর ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরেই অমীমাংসিত। এই ইস্যুতে ভারত সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা করলেও আলোর মুখ দেখেনি বহুল আলোচিত বিষয়টি। তবে তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করতে ভারতের সঙ্গে আবারও আলোচনায় বসবে বাংলাদেশ। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানিয়েছেন। সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশ করে পিটিআই। বাংলাদেশ সরকার প্রধান বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট দাবি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, তিস্তা থেকে পানি পাওয়ার পরিমাণ বিষয় নয়, কিন্তু পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকার গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। ঢাকার সরকারি বাসভবন থেকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সীমান্ত হত্যাকে একতরফা হিসেবে আখ্যা দেন তিনি। দেশ দখলের জন্য কেউ অনুপ্রবেশ করে না জানিয়ে অবিলম্বে বেআইনি হত্যাকাণ্ডের বন্ধের দাবি জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলেও মন্তব্য করেন বাংলাদেশের সরকার প্রধান ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কাজিফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি। গণফোরাম, ন্যাব ভাসানী এবং বাংলাদেশ পিপলস পার্টি নেতাদের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণফোরামের নেতৃত্ব দেন দলটির সভাপতি মোস্তফা মহসিন মন্টু। আর বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৈঠকে অংশ নেন। এছাড়া ন্যাব ভাসানীর পক্ষে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম এবং বাংলাদেশ পিপলস পার্টির নেতৃত্ব দেন মোহাম্মদ বাবুল সর্দার চাখারি। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে যুগপৎ আন্দোলনের সাথীরা।
আমাদের যুগপথের যে ঐক্যটা, সেই ঐক্যটা আমরা অটুট রাখছি, কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের অর্থনীতিকে অস্থির করতে চাচ্ছে, আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। বর্তমান সরকারের যেটা কাজ করছে, আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। রাজধানী ধানমন্ডি থানায় দায়ের করা মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট ধানমন্ডির এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। পরে তিনি বুকে এবং গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় হত্যা মামলায় শাহজাহান খানকে 23 নম্বর আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এই শাহজাহান খান যখন ছাত্র কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞ আদালত ঘটনা শুনে যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।